সাধারণ মানুষকে, বিরোধী দলীয় মানুষকে, সবাইকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তাই আমি মনে করি সর্বপ্রথম আইনের সেক্টরে সংস্কার হওয়া প্রয়োজন। আমি আমার ব্যক্তিগতভাবে যখন মত প্রকাশের স্বাধীনতাটি পাবো। সুপ্রিয় দর্শক, দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে 30 থেকে 40% তরুণ ভোটারেরা ভোট দেবেন। কি ভাবছেন তরুণ ভোটারেরা এই নির্বাচনকে ঘিরে, তা জানতে আমরা আছি 70 পাবনা 3 সংসদীয় আসনে। চলুন তাহলে শুনে আসি কি ভাবছেন তরুণ ভোটারেরা। এবারের নির্বাচনে আমি প্রথম ভোটার হিসেবে আমার খুব ভালো লাগছে যে বিগত দিনে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়নি। কি দিনের ভোট রাতেই হয়েছে, আবার কবর থেকে উঠেও ভোট দিয়েছে, কিংবা অনেকে কেন্দ্রে গিয়ে ঘুরে এসেছে যে ভোট হয়ে গেছে, ভোট দেয়নি তবুও ভোট হয়ে গেছে। তো এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সেই জন্য এবার আর ভোটার হতে পেরে আমার খুব ভালো লাগছে যে অনেকদিন পর ভোট দেব, এই জন্য খুব ভালো লাগছে। তো তরুণের প্রথম ভোট তরুণদের পক্ষেই হবে, যেন এই সুন্দর বাংলাদেশ বদলে দেয়। বাংলাদেশ যেন বিশ্বের অন্য অন্য দেশের মতো উন্নত দেশে পরিণত হয়, এই জন্য সরকারের কাছে আমরা এটা আশা করি। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনা 3 এলাকার আগামী দিনে যে সংসদ সদস্য নির্বাচিত হবে তার যোগ্যতা থাকতে হবে, সে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সে আমাদের পাবনা 3 এলাকার যুব সমাজ, মাদক নির্মূল, সুদ ঘুষ নির্মূল সহ এ সকল বিষয়ে কাজ করবে এবং আগামী দিনে সন্ত্রাস মুক্ত পাবনা 3 গড়বে। এমন একজন নেতাকে আমরা সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। আপনারা দেখেছেন বিগত 17 বছর ভাঙ্গুড়ার একজন সংসদ সদস্য ছিল যে আমাদের চাটমোহরের কোনো উন্নয়ন তার দ্বারা আমরা পাইনি, কোনো মানুষকে কোনো সহযোগিতা করেনি, শুধু তার পকেট ভারী করেছে এবং তার ব্যক্তিগত সহকারীদের তারা পকেট ভারী করেছে। সুতরাং আমরা চাটমোহর একটি বড় উপজেলা, এই উপজেলা থেকে একজন যোগ্য, সৎ, নির্ভীক এবং আগামী দিনে যারা সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে, জনগণকে সাথে নিয়ে যারা কাজ করবে এরকম একটা জনপ্রতিনিধি আমরা চাই। আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের মধ্যে যে একটা আমেজ সৃষ্টি হয়েছে, সেটি হলো মানুষের ভোট অধিকার প্রয়োগ করা। আর এই ভোট অধিকার প্রয়োগ করার কথা এখানে বেশি এ কারণেই হচ্ছে যে দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের আমলে মানুষ তার নিজের প্রাপ্য ভোটটা সঠিকভাবে দিতে পারেনি। কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশা করছি আমরা সকলেই নিজের যে ভোট আমরা যাকে ইচ্ছে তাকে দিতে পারবো। এরকম একটা সামনে নির্বাচন উপলক্ষে আমরা সকলেই আনন্দিত এবং খুশি, দেশবাসী সবাই। তা আমি নতুন ভোটার হিসেবে একটি কথাই বলতে চাই যে জীবনের প্রথম ভোট প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যে আমি কাকে দেব। তে এতটুকু আমি বলতে চাই যে আমার জীবনে যখন প্রথম ভোট আমি স্বাধীনভাবে দিতে পারবো, এই নিশ্চয়তা যখন আমি নিজেকে ওরকম ভাবে উপলব্ধি করতে পারছি, তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার নিজের ভোট আমার যাকে খুশি তাকে দেব এবং এই দেশ, এই রাষ্ট্র এমন ব্যক্তির হাতে আমরা তুলে দেব যেন এই দেশ, এই রাষ্ট্র, সমাজ যেন বিগত দিনে এই ফ্যাসিস্ট সরকার হাসিনা যে দেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছেন এবং মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, সেই অধিকার যেন হরণ আর কেউ না করতে পারে। এজন্য আমরা তরুণ সমাজের একটি চাওয়া যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন যোগ্য এবং দেশের জন্য যে কাজ করবে, আমাদের দেশের ভোট অধিকারের যে আমাদের নিজের চিন্তা চেতনা এবং আমাদের ভোট প্রয়োগের যে স্বাধীনতা, এটি যেন আমরা যে কোনো সময় যে কোনো নির্বাচনে দিতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচন পাবনা 3 এলাকার আমি একজন সাধারণ মানুষ হিসেবে আগামী পাবনা 3-এ যারা সংসদ সদস্য প্রার্থী আছে এবং তাদের কাছে পাবনা 3-এ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে।
তার মধ্যে পাবনা 3-এর একটি উপজেলা ভাঙড় উপজেলা। আমি ভাঙড় উপজেলার একজন মানুষ। ভাঙড় উপজেলার দীর্ঘদিনের একটা সমস্যা, সেটা হচ্ছে ভাঙড় ওপার বাজার প্লাস ভাঙড় শরৎনগর বাজার। এই দুই বাজারের মাঝখানে একটা সংযোগ সেতু আছে, যেটা বেইলি ব্রিজ হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন যান চলাচলের জন্য এই ব্রিজ চাপা এবং যান চলাচলে ব্যাহত ঘটে। বিশেষ করে বুধবার এবং শনিবার হাটের দিন, এই দুইটা দিনে ব্রিজে প্রচুর জ্যাম হয়। বিশেষ করে নৌবাড়িয়া টু নওগাঁ যে অভিমুখী যে রাস্তা, আমাদের ওইখানে বৃহত্তর খানমোড় ইউনিয়নের যাতায়াতের মেইন সড়ক সংযোগ, সেই রাস্তা অবহেলিত এবং সেই রাস্তায় যান চলাচলের অনুপযোগী। এই বিষয়টা এইগুলো দেখবে। বিশেষ করে পারবাঙ্গুর ইউনিয়ন, যেটা ওটা একটা প্রত্যন্ত অঞ্চল, রিমোট অঞ্চল, ভেড়ামারা বাজার হইতে হাটগ্রাম অভিমুখী যে রাস্তা গেছে, একটা সাধারণ মানুষ হেঁটে যাবে, যান চলাচল তো দূরের কথা, হেঁটে যাওয়ার মতো পরিবেশ ওইখানে নাই। সার্বিক মিলে আমরা এমন একটা মানুষকে চাই যে সাধারণ মানুষের একদম পা ফাটা থেকে শুরু করে শিক্ষিত সমাজ পর্যন্ত, হাই লেভেল পর্যন্ত সবাইকে যেন একদম এক চোখে দেখে এবং সমাজে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। ছোট বড় সবাই যেন, সকল যেন এক চোখে, সবার চোখে যেন একটাই এক আইন যেন পাশ হয়, এক চোখে যেন সবাইকে দেখে। পররাষ্ট্রনীতি হওয়া উচিত, তা নির্ভর করে দেশের জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কূটনৈতিক, বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্কে এবং অর্থনৈতিক কৌশল এবং বৈশ্বিক চ্যালেঞ্জের উপর। স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্বের দিকে যেমন দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং কোনো আন্তর্জাতিক চাপে পড়ে যেন জাতীয় কোনো সিদ্ধান্ত গ্রহণে যেন ব্যাহত না হয়। কূটনৈতিক এর উপর ভারসাম্য রক্ষা করে চলতে হবে, যেমন আমাদের যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং ইউরোপীয় যে ইউনিয়নের দেশগুলো রয়েছে, এই প্রধান শক্তিশালী দেশগুলোর মধ্যে সম্পর্ক বজায় রেখে চলতে হবে এবং বন্ধুত্ব সবার সঙ্গে, শত্রুতা কারোর সঙ্গে নয়, এই নীতির উপর দৃঢ় থাকতে হবে। আমাদের প্রতিবেশী অঞ্চল রয়েছে, যেমন ভারত, মিয়ানমার, এই সমস্ত দেশগুলোর মধ্যে আমাদের বাণিজ্যিক এবং সীমান্তবর্তী যে সমস্ত সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে সমঝোতা করতে হবে। আমি মনে করি এই দেশে সর্বপ্রথম আইন সেক্টরে সংস্কার হওয়া প্রয়োজন। কারণ বিগত 17 বছর স্বৈরাচারের আমলে আমরা দেখেছি বাংলাদেশের এ সকল আইন সেক্টরে, যে সকল আইন আদালত আছে বা পুলিশ প্রশাসন আছে, প্রশাসনিক এসব দিক দিয়ে সাধারণ মানুষকে, বিরোধী দলীয় মানুষকে, সবাইকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তাই আমি মনে করি সর্বপ্রথম আইনের সেক্টরে সংস্কার হওয়া প্রয়োজন। এছাড়া বাংলাদেশের শিক্ষা খাত ধ্বংসের মুখে চলে গিয়েছে। স্বৈরাচার হাসিনা ভারতীয় সরকারের সাথে মিলে এই দেশের শিক্ষা খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। একটা দেশের অর্থনীতি বলেন আর যাই বলেন, কিছুর মূল হলো শিক্ষা। সেই শিক্ষাকে যেহেতু ধ্বংসের দিকে নিয়ে গেছে, আমি আশা করব এই শিক্ষা খাতের সংস্কার সর্বপ্রথম হবে। এছাড়া স্বাস্থ্য খাতের সংস্কার হওয়া জরুরি। সরকারি যে সকল হসপিটাল আছে বাংলাদেশে, আমরা হসপিটালে গেলে দেখতে পাবো এ সকল হসপিটালে তেমন কোনো সুযোগ সুবিধা নেই। এ সকল হসপিটাল আছে, ডাক্তার নেই। ডাক্তার থাকলে রোগী আছে, ওষুধ নেই। এরকম বিভিন্ন সমস্যা মানুষের পড়তে হয়। হসপিটালে গেলে দেখা যাচ্ছে 200 শয্যা বিশিষ্ট হসপিটাল, সেখানে রোগী এসে ভর্তি হয়ে আছে 500 জন। বারান্দা, সিঁড়ি, সব জায়গাতে রোগী পড়ে আছে। এই সকল কিছুই সরকারের উচিত সংস্কার করা। দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা বিগত স্বৈরাচারের আমলে স্বাধীনভাবে কথা বলতে পারিনি। আমি আশা করব বর্তমানেও যেন, এই 24 পরবর্তী সময়েও যেন সাংবাদিকরা যেন এমন পরাধীন না থাকে, স্বাধীনভাবে যেন তাদের মত প্রকাশ করতে পারে। 24-এর গণঅভ্যুত্থানে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যে সকল ছাত্র জনতা আন্দোলনে আহত এবং নিহত হয়েছেন, তাদের প্রতি রাষ্ট্রের অবশ্যই একটা কঠোর দায়িত্ব রয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহ যে ধরনের সহায়তা প্রয়োজন, তা অবশ্যই রাষ্ট্রের করা উচিত। এছাড়া যারা আহত হয়েছে এই আন্দোলনে, তাদেরকেও আর্থিক সহ যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা পূরণ করতে যা প্রয়োজন, তা অবশ্যই রাষ্ট্রের করা উচিত। তদন্তের ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে, গোপন রাখা চলবে না। নিহতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ, আজীবন ভাতা দিতে হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও পুনরুদ্ধার সহায়তা দিতে হবে। যাদের কর্মক্ষমতা হারিয়েছে, তাদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা ভাতা চালু করতে হবে।
যারা সরকারি গুলি চালানো, নির্যাতন এবং হত্যা জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মানবাধিকার কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা বাড়াতে হবে, যাদের ভবিষ্যতে এটা এমন ঘটনা প্রতিরোধ করা হয়। জুলাই 24-কে গণ অভ্যুত্থান দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি যেতে পারে। শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিসৌধ ও স্মৃতিফলক স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করা যেতে পারে। আহতদের ও নিহতদের পরিবারের জন্য পরামর্শ ও মানসিক পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা জরুরি। সরকার এই উদ্যোগগুলো নিলেই 24-এর গণ অভ্যুত্থান সফল। আমি আমার ভোট নিজেই দিব। আমি অন্যর কথায় প্রভাবিত হয়ে আমার ভোটটি কখনোই দিব না। বিগত দিনে আপনি দেখেছেন যে এই ভোটটা ফ্যাসিস্ট সরকার কিভাবে ফ্যাসিজম করে মানুষকে নির্যাতন করে দিনের ভোট রাত্রে নিয়েছে। তো সেক্ষেত্রে এই বা মত প্রকাশের স্বাধীনতাটা হরণ যখন করেছে, তখন দেখতে পেরেছেন যে এই রাষ্ট্রের বা এই দেশের কি একটা ভঙ্গুর অবস্থা। তো সেই রাষ্ট্রের বা এই দেশের ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসতে আমি আমার ব্যক্তিগতভাবে যখন মত প্রকাশের স্বাধীনতাটি পাবো, তখন দেশে আমার মনে হয় উন্নয়নশীল একটি দেশ বা রাষ্ট্র গঠন করতে সেই ভোটগুলো কাজে লাগবে। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তিনি বিশ্বখ্যাত হওয়ার কারণে বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলোতে তার সঙ্গে বৈঠক হয়, এবং যার কারণে বাংলাদেশের রাজনৈতিক, ভৌগোলিক এবং অর্থনৈতিক দিকগুলোর অনেক পরিবর্তন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার সময়কালীন বাংলাদেশের জনগণ ভোটাধিকার সহ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনসাধারণের জন্য তাদের যে সকল অধিকার রয়েছে সবার মাঝে তা ছড়িয়ে দিক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, যার মাধ্যমে বাংলাদেশে একটি নির্দিষ্ট সরকার গঠন হবে। ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে 5 তারিখের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে খুন, ধর্ষণ, রাহাজারি, মারামারি এগুলোর পরিমাণ অনেক বৃদ্ধি হয়েছে। তার নিয়ন্ত্রণে এগুলো থাকছে না, যার কারণে ওই সকল কতিপয় যারা এইসব কাজে লিপ্ত হয়েছে তাদের সাহস বেড়ে যাওয়ার কারণে এইসব কাজ বাংলাদেশে দ্রুত আকারে বেড়ে যাচ্ছে। আমরা যা বুঝছি, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই সকল বিষয়ে আইনগত প্রয়োগে ব্যর্থ। যদি আমি পাবনা 3-এর এমপি হই, তাহলে সর্বপ্রথম পাবনা 3 থেকে দুর্নীতির, দখলদারি, চাঁদাবাজ ও টেন্ডারবাজি মুক্ত করব। 2, অফিস আদালত থেকে দুর্নীতি ও ঘুষ প্রথা মুক্ত করব। 3, পাবনা 3-এর রাস্তাঘাটের দিকে সর্বদা নজরদারি করব। চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের রাস্তাঘাটের যে প্রেক্ষাপট, পুরো বিভিন্ন রাস্তা আছে সেই দিকেও নজর রাখবো। বিগত 15 বছরে দেখেছেন আপনারা পিএসসি, জিএসসি, এসএসসি অটোবাস দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব যে যাতে শিক্ষার উন্নতি হয়, যাতে শিক্ষার মান বাড়ে। চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের শিক্ষাগত মান উন্নতি করতে যা করা দরকার তাই করব। স্বাস্থ্য খাতের দিকে নজর দেব। আপনারা দেখেছেন যে চাটমোহর, ভাঙড়া, ফরিদপুরের যে হাসপাতালের যে চিকিৎসার মান বা যে নিয়ম, সেখানে রোগীরা যায়, ওষুধ পায় না, ভালো চিকিৎসা পায় না, সেই দিকে নজর রাখবো। যদি পাবনা 3-এর এমপি নির্বাচিত হই, তাহলে পাবনা 3-এর সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন চাটমোহর, ভাঙড়া ও ফরিদপুর নিয়ে গঠিত পাবনা 3 আসনের তারুণ্যের ভাবনা। তারুণ্যের এই ভাবনা রাষ্ট্র গঠনে সহায়ক হবে এমনটাই প্রত্যাশা। সিরাজুল ইসলাম আপন, এনটিভি অনলাইন, পাবনা।